আগামী বছর রাশিয়ায় এমন একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে যার প্রভাব শুধু রাশিয়া নয়, গোটা বৈশ্বিক শক্তির সমীকরণে পড়বে। আর সেই ঘটনার আগেই হঠাৎ ভারতকে নিতে হয়েছে একটি কড়া কূটনৈতিক পদক্ষেপ। প্রধানমন্ত্রী মোদীর পক্ষ থেকে কংগ্রেস সাংসদ ও বিদেশ মন্ত্রক সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান শশী থারুরকে পাঠানো হয় রাশিয়ায়। কিন্তু এটা ছিল শুধু একটি সাধারণ সফর নয়। ঠিক কি এমন গোপন বার্তা দিয়েছিলেন মোদী যা থারুর রাশিয়ায় পৌঁছে দিয়েছিলেন এবং যার পরেই পাকিস্তান কার্যত চটে যায়? মূল প্রশ্ন ছিল রাশিয়া পাকিস্তান নিয়ে এমন কি ঘটেছিল যেটা ভারতের স্বার্থে আঘাত করতে পারত। আর সেই আশঙ্কা থেকেই প্রধানমন্ত্রী পুতিনকে সরাসরি বার্তা পৌঁছে দিতে শশী থারুরকে অবিলম্বে পাঠানো হয় মস্কোতে। মস্কো সফরের সময় থারুর ফ্রেঞ্চ ভাষায় একটি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, আর সেটাই হয়ে ওঠে ইন্টারন্যাশনাল গণমাধ্যম ও রাজনৈতিক মহলের আলোচনার কেন্দ্রবিন্দু। এই মুহূর্তে বিশ্ব অত্যন্ত একটি সংকটজনক ও পরিবর্তনশীল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। দুই মেরুর শক্তি ভারসাম্য যেন প্রতিদিন বদলে যাচ্ছে। একদিকে আমেরিকা ও পশ্চিমা দেশগুলির গোষ্ঠী, আর অন্যদিকে রাশিয়া ও চীনের নেতৃত্বে একটি নতুন ব্লক তৈরি হচ্ছে। এই অস্থির সময় ভারত কিন্তু নিজের স্বাধীন পররাষ্ট্র নীতি বজায় রেখেই বিশ্ব রাজনীতিতে একটি স্বতন্ত্র গ্লোবাল পাওয়ার হিসেবে উঠে এসেছে। এই প্রেক্ষাপটে শশী থারুরের মস্কো সফর ওপর থেকে দেখলে যতই সাধারণ সংসদীয় সফর বলে মনে হোক না কেন, তার ভেতরের উদ্দেশ্য ছিল একেবারেই স্পষ্ট এবং গুরুত্বপূর্ণ। সফরের টাইমিং ছিল কড়া নজরের যোগ্য। ব্রিক্স সম্মেলনের ঠিক আগে হয়েছিল এবং মিডল ইস্টে উত্তেজনার বেড়ে ওঠার সময়। ভারত এই সফরের মাধ্যমে রাশিয়াকে একটি পরিষ্কার বার্তা দিতে চেয়েছিল যে বন্ধুত্ব মানে এই নয় যে ভারত তার জাতীয় স্বার্থ এবং মর্যাদায় কোনো আপোষ করবে, আর ন্যাশনাল সিকিউরিটি, সার্বভৌমত্ব এবং সম্মানের প্রশ্নে আমরা এক ইঞ্চিও পিছাবো না। এই বার্তাটা বিশেষ করে পাকিস্তান সংক্রান্ত বিষয় ছিল, কারণ রাশিয়া যেভাবে ইসলামাবাদের দিকে এক ধরনের কৌশলগত হাত বাড়াচ্ছিল তা ভারতের কাছে ছিল একরকম রেড ফ্ল্যাগ। ভারতের উদ্দেশ্য ছিল এটা স্পষ্ট করে বোঝানো যে নতুন ভারত কারোর সঙ্গে বন্ধুত্ব করতে জানে, আবার প্রয়োজনে চোখে চোখ রেখে সত্য বলতেও পিছপা হয় না। আর এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য শশী থারুরের মতো একজন মানুষই ছিলেন সবথেকে উপযুক্ত। থারুর আন্তর্জাতিক রাজনীতি এবং কূটনীতিতে তার গভীর জ্ঞান ও অভিজ্ঞতার জন্য পরিচিত। তিনি সরকারের প্রতিনিধি না হলেও একজন বিরোধী দলের নেতা হিসেবে তার বক্তব্য আন্তর্জাতিক মঞ্চে একরকম নন পলিটিক্যাল ন্যাশনাল কনসেনসাস, জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে ধরা হয়। আর মস্কোতে ঠিক সেটাই ঘটল। থারুরের কূটনৈতিক অবস্থান এবং যুক্তি সমৃদ্ধ বক্তব্য একথা প্রমাণ করে দেয় যে যখন ভারতের সম্মান বা স্বার্থের প্রশ্ন আসে তখন গোটা দেশ এক সুরেই কথা বলে, আর সেই সুর গোটা পৃথিবীকে শুনতে হয়। মস্কোতে থারুরের সাক্ষাৎ হয় রাশিয়ার অত্যন্ত প্রভাবশালী রাজনীতিবিদ লিওনিড স্লাটস্কির সঙ্গে। তিনি রাশিয়ার লিবারাল ডেমোক্রেটিক পার্টির প্রধান এবং রাশিয়ার সংসদের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান এবং সর্বোপরি প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। প্রথমে আলোচনা হয় দুই দেশের সম্পর্ক, সংসদীয় সহযোগিতা এবং ওয়ার্ল্ড পলিটিক্সে চলমান বিষয়গুলি নিয়ে। সবকিছুই চলছিল এক সাধারণ কূটনৈতিক সৌহার্দ্যের আবহে। কিন্তু এরপর স্লাটস্কি একটি ঘোষণা করেন যা এই বৈঠকের আসল উদ্দেশ্যটাকে সামনে এনে দেয়। তিনি গর্বের সঙ্গে বলেন, 2026 সালে রাশিয়া একটি আন্তর্জাতিক সংসদীয় সম্মেলন আয়োজন করতে চলেছে যার থিম হবে অনাচারের বিরুদ্ধে লড়াই। এই সম্মেলনে রাশিয়া আমন্ত্রণ জানাবে চীন, ইরান, তুরস্ক, ভারত, এইসব গুরুত্বপূর্ণ দেশকে। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু ঠিক তখনই স্লাটস্কি একটি নাম নেন। এটা এমন একটি নাম যা ভারতের কাছে একেবারে রেড লাইন। তিনি বলেন যে এই সম্মেলনে পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে থাকবে। এই কথাটি উচ্চারণ হতেই ঘরের পরিবেশ বদলে যায়। এক মুহূর্তে যেন ঘরের তাপমাত্রা হিমশীতল হয়ে যায়। এটা ছিল ভারতের জন্য একেবারে স্পষ্ট ধাক্কা। দেখুন, ভারত এমন একটি দেশ যে বহু দশক ধরেই সীমান্ত পেরিয়ে চালানো জঙ্গি কার্যকলাপের শিকার, আর আজ তাকেই বসানো হচ্ছিল একটি আন্তর্জাতিক মঞ্চে। ঠিক তার পাশেই যে দেশ এইসব কাজের মূল উৎস হিসেবে পরিচিত। এটা ঠিক তেমন যে একজন আগুন লাগানো লোককে ফায়ার ব্রিগেডের গেস্ট অফ অনার বানিয়ে দেওয়া। এবার পালা ছিল ভারতের জবাব দেওয়া, আর ভারত যেভাবে জবাব দিল সেটা শুধু প্রতিক্রিয়া নয়, একটা ঐতিহাসিক বার্তা হয়ে গেল। শশী থারুর, যিনি ইংরেজি ভাষায় আউটস্ট্যান্ডিং, কিন্তু এবার ইচ্ছাকৃতভাবে তিনি ইংরেজিকে এড়িয়ে গেলেন। এর বদলে তিনি একটা ক্লাসিক কূটনৈতিক চাল খেললেন। তিনি ফ্রেঞ্চ ভাষায় বক্তব্য শুরু করলেন। আন্তর্জাতিক কূটনীতিতে ফ্রেঞ্চ ভাষাকে এক প্রকার ঐতিহ্যবাহী ও গাম্ভীর্যপূর্ণ ভাষা হিসেবে ধরা হয়। ফ্রেঞ্চ ভাষা বেছে নিয়ে থারুর রাশিয়াকে সরাসরি একটা মেসেজ দিলেন যে এই বিষয়টা ভারতের কাছে একেবারে সিরিয়াস। এটা বন্ধুত্বপূর্ণ আপত্তি নয়, এটা একটা অফিসিয়াল ডিসেন্ট। তারপর একেবারে শান্ত গলায়, তীক্ষ্ণ ভঙ্গিতে থারুর বললেন, স্যার, আমি আপনার উদ্যোগের প্রশংসা করি, কিন্তু আমি সত্যিই হতবাক যে আপনি এমন একটি দেশকে ডেকেছেন যেটা আসলে অনাচারের বিরুদ্ধে লড়াইয়ের ঠিক উল্টো দিকের প্রতিনিধিত্ব করে। পাকিস্তান এমন একটি দেশ যারা নিজের প্রতিবেশী রাষ্ট্রগুলির বিরুদ্ধে কাজ করে, এমন জঙ্গি গোষ্ঠীগুলিকে আশ্রয় দেয়, তাদের ট্রেনিং দেয়, ফান্ডিং করে, অস্ত্র সরবরাহ করে, আর তারপর সীমান্ত পেরিয়ে পাঠিয়ে দেয়। আর এটা কোনো গোপন তথ্য নয়, বরং পুরো বিশ্বই এটা জানে।
তাহলে প্রশ্ন উঠছে যে আমরা কিভাবে এই সত্যকে অস্বীকার করব। এরপর তিনি যোগ করেন যে রাশিয়া আমাদের অন্যতম প্রাচীন এবং বিশ্বাসযোগ্য মিত্র, তবুও আমরা এটাকে কোনোভাবেই গ্রহণ করতে পারি না যে একটি আন্তর্জাতিক মঞ্চে ভারতের মতো ভুক্তভোগী দেশকে পাকিস্তানের মতো একটি দেশের সঙ্গে এক আসনে বসানো হবে। এটা কেবলমাত্র ভারতকে অপমান নয়, এটা ভিকটিমদের প্রতি অবিচার আর অনাচারের বিরুদ্ধে লড়াই নামক গোটা উদ্যোগটাকেই হাস্যকর করে তোলে। শেষে ঠাকুর স্পষ্ট করে দিয়ে বললেন, আমরা আশা করি একজন প্রকৃত বন্ধু হিসেবে রাশিয়া আমাদের এই গভীর উদ্বেগ বুঝবে এবং এমন একটি ঐতিহাসিক ভুল করার আগে দ্বিতীয়বার ভাববে। এই কথাগুলি ছিল একরকম ডিপ্লোম্যাটিক বোমা, কোনো উচ্চস্বরে চিৎকার নয়, কোনো রাগ বা তর্জন গর্জন নয়, কিন্তু প্রতিটা শব্দ ছিল মারাত্মকভাবে ক্যালকুলেটেড, আর তাতেই ভারতের রেড লাইন স্পষ্টভাবে তুলে ধরা হলো। থারুর রাশিয়ার সামনে একেবারে স্পষ্ট জানিয়ে দেন যে পাকিস্তান যেখানে থাকবে ভারত সেখানে থাকবে না। মঞ্চটা যেই হোক, তার আয়োজক যতই ঘনিষ্ঠ মিত্র হোক না কেন, ভারত এই ধরনের আপোষে রাজি নয়। এটাই নতুন ভারতের আত্মবিশ্বাস। থারুরের এই কড়া অবস্থান কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল না, এর পেছনে দুটি গভীর এবং বাস্তব কারণ ছিল। প্রথম কারণ হচ্ছে যে ভারতের নতুন নিরাপত্তা নীতি, যার প্রতীক অপারেশন সিন্দুর। অপারেশন সিন্দুর শুধুমাত্র একটি মিলিটারি অপারেশন নয়, এটা আসলে ভারতের সেই বদলে যাওয়া মনোভাবের প্রতিফলন, যেখানে ভারত এখন নিজের নিরাপত্তার জন্য যে কোনো সীমা পর্যন্ত যেতে প্রস্তুত। এখন আর সীমান্তে হামলা হলে শুধু প্রতিবাদ করা হয় না, ভারত সরাসরি শত্রুর ভেতরে ঢুকে জবাব দেয়। এই অপারেশনের মাধ্যমে ভারত গোটা বিশ্বকে একটাই বার্তা দিয়েছিল, সেলফ ডিফেন্সের অধিকার ব্যবহার করতে আমরা একটুও পিছপা হব না। পাকিস্তান এরপর চেষ্টা করেছিল যে নিজেকে ভুক্তভোগী বানিয়ে আন্তর্জাতিক সহানুভূতি কুড়োতে। এমন অবস্থায় যদি রাশিয়া, ভারতের এত বড় স্ট্র্যাটেজিক পার্টনার, পাকিস্তানকে আমন্ত্রণ জানাতো অনাচার বিরোধী সম্মেলনে, তাহলে সেটা পাকিস্তানের মিথ্যা প্রচারের পক্ষে একটি বড় সমর্থন হয়ে যেত। এই পরিস্থিতিতেই শশী থারুরকে মস্কোতে পাঠানো হয়। প্রধান উদ্দেশ্য ছিল রাশিয়াকে বোঝানো যে পাকিস্তানকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরা মানেই ভারতের পিঠে ছুরি বসানো। থারুর খুব ঠান্ডা মাথায় রাশিয়ার নেতৃত্বকে বোঝান যে কেন ভারত অপারেশন সিন্দুরের মতো পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে এবং কেন ভারত আশা করে যে তার বন্ধুরা এই প্রয়োজনে সম্মান জানাবে, নয়তো এমন শক্তিগুলিকে প্রশ্রয় দেবে যারা ভারতের নিরাপত্তাকে দুর্বল করে। দ্বিতীয় বড় কারণ হচ্ছে ব্রিক্সকে ঘিরে ভবিষ্যতের রাজনীতি। ব্রিক্স এখন আর শুধু 5 দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা এখন একটি বিস্তৃত প্ল্যাটফর্ম, যেখানে রাশিয়া এটাকে G7 এর জবাব হিসেবে তৈরি করতে চাইছে। আর ঠিক এই জায়গাতেই চীন এবং তুরস্কের পক্ষ থেকে প্রবল চাপ আসছে যাতে পাকিস্তানকে ব্রিক্সের ভবিষ্যৎ সদস্য করা হয়। এটা শুধু স্ট্র্যাটেজিক্যাল তাবর নয়, বরং ব্রিক্সের মধ্যে ভারতের অবস্থান এবং তার প্রভাব দুর্বল করে দেওয়ার একটি স্ট্র্যাটেজি। রাশিয়া নিজেও তখন নিজের প্রভাব বাড়াতে চাইছিল। এমন সময় পাকিস্তানকে নিয়ে চিন্তাভাবনা শুরু হলে স্বাভাবিকভাবেই রাশিয়া হয়তো একটা সফটার স্ট্যান্স নিতে পারত, কিন্তু থারুরের এই সফরের মূল লক্ষ্যই ছিল এই সম্ভাবনাকে চিরতরে বন্ধ করে দেওয়া। তার বার্তা ছিল একদম ক্রিস্টাল ক্লিয়ার, ব্রিক্স গড়ে উঠেছে পারস্পরিক বিশ্বাস এবং মূল্যবোধের ওপর। আপনারা কিভাবে এমন একটি দেশকে এই গোষ্ঠীর অংশ করার কথা ভাবছেন, যার পররাষ্ট্রনীতি গোড়া থেকেই গঠিত নিজের প্রতিবেশীদের ভিত নাড়া দেওয়ার কৌশলের ওপর? পাকিস্তান যদি ব্রিক্সে ঢুকে পড়ে তাহলে এই সংস্থার মূল আত্মাটাই তো ধ্বংস হয়ে যাবে। এটা এক ধরনের স্পষ্ট সতর্কতা ছিল যে যদি পাকিস্তানকে পেছনের দরজা দিয়ে ব্রিক্সে ঢোকানোর চেষ্টা হয় তাহলে ভারত কিন্তু এর এগেইনস্টে কথা বলবে। এই বক্তব্য ছিল ভারতের পক্ষ থেকে একটি জোরালো, স্পষ্ট এবং আত্মবিশ্বাসী ঘোষণাপত্র, যেখানে বলা হলো ভারত নিজের কৌশলগত স্বায়ত্ত শাসনের সঙ্গে কোনো আপোষ করবে না এবং জাতীয় স্বার্থ সুরক্ষিত রাখতে কোনো দ্বিধা রাখবে না। এই পুরো ঘটনাক্রম থেকে এক নতুন ভারতীয় পররাষ্ট্রনীতির চেহারা ফুটে ওঠে, একটা পরিণত, আত্মবিশ্বাসী এবং স্পষ্ট নীতির প্রতিচ্ছবি। ভারত এখন আর সেই দেশ নয় যে শুধু বন্ধুত্বের খাতিরে নিজের জাতীয় স্বার্থকে উপেক্ষা করত। আজকের ভারত বন্ধুত্ব কিভাবে রক্ষা করতে হয় তা জানে। আবার সেই বন্ধুত্বের ছায়ায় যদি কেউ পেছনে ছুরি মারার চেষ্টা করে সেখানেও অ্যাকশন নেবে ভারত, কারণ ইন্ডিয়া নোজ হাউ টু গিভ আ বেফিটিং রিপ্লাই। এই পুরো মিশনের সবথেকে উল্লেখযোগ্য দিকটা ছিল যে একে পরিচালনা করেছেন একজন বিরোধী দলের নেতা শশী থারুর। এটা ছিল একটি স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত যার মাধ্যমে আন্তর্জাতিক মহলকে বোঝানো হয় যে ভারতের জাতীয় নিরাপত্তা বা পররাষ্ট্রনীতির প্রশ্নে এখানে শাসক বা বিরোধী নেই, আছে একটাই দল, টিম ইন্ডিয়া। আর যখন সরকারের এক গুরুত্বপূর্ণ সমালোচকই সরকারের নীতির পক্ষে বিশ্বমঞ্চে প্রশ্ন করেন তখন সেই বার্তার ওজন শতগুণে বেড়ে যায়। এই ঘটনা আন্তর্জাতিক মহলকে স্পষ্ট জানিয়ে দেয় যে পাকিস্তান সংক্রান্ত ভারতের নীতিতে এবং জাতীয় নিরাপত্তা ইস্যুতে দেশের সব রাজনৈতিক দলই একসুরে কথা বলে। এখন এই বিষয়ে আপনি কি মনে করেন? আপনাদের মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।